নমস্কার, শুরু করছি রবিবারের সন্ধ্যায় সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকে শেষ কথা। 18 থেকে 19 লক্ষ মানুষের দেখার অভিজ্ঞতা সুভাষ শাস্ত্রী। তাই আপনি যখন আসেন সুভাষ শাস্ত্রীর কাছে, আপনি বিচারটা পেতে আসেন। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। অভিজ্ঞতা শেষ কথা বলে, জ্যোতিষে অন্তত তাই বলে। ডেফিনেটলি জ্যোতিষে তাই বলে। এটা তো অভিনয়ের জায়গা নয়, এটা জ্যোতিষের জায়গা, বিচারের জায়গা। তুমি দেখেছো, আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে, মানে ঠিক 1-2 সপ্তাহের মাথায় যে পর্যন্ত আমি গেছিলাম, ওই মেয়েটা ছেলেটাকে মানছে না, যে পর্যন্ত গেছিলাম ওইখানে গিয়ে কেউ বলবে না তোমার কিছু লাগবে না, কেউ বলবে না, নোবডি ক্যান, না না না, মানে বলবে না, কেন ওখানে তো ইজি হয়ে গেছে, সব বলে দিয়েছে তোমাকে। আসলে ওর ছকের ডিমান্ড করে না ওখানে বিয়ে হয়ে থাকতে পারবে। ওর ছকের যা ডিমান্ড করে না, সুভাষ শাস্ত্রী সেখানে নেই। এবং আমি হয়তো ভাবলাম যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক, আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদের রেজিস্টার হয়েছে বা মন্দিরে বিয়ে, আমি বললাম, আপনি বলেন না এগুলো কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি। নিশ্চয়ই একটা ছক দেখছি, দেখার পরে তার মিটার, আমি বলছিলাম না তোমাকে 1-2 সপ্তাহ আগে, প্রত্যেকটা ছকের একটা মিটার থাকে, এই মিটার রেঞ্জ মধ্যে যেতে পারে। সো এই মিটারে যেখানে যাচ্ছি আমরা, সেইখানে গিয়ে ওখান থেকেও বিচ্যুতি ঘটবে কিনা, ওটা ম্যাচিওর করবে কিনা, সেটা দেখাই সুভাষ শাস্ত্রীর কাজ। আর ওটার জন্য আমি ফিস নেই। আমি তো 1000 টাকা 2000 টাকা দেখতে পারবো না কাউকে, মানে দেখবো না, দেখতে পারবো না, মানে আমি দেখবো না। আমি 2000 টাকায় দেখে শুধুমুধু 30,000 টাকা 40,000 টাকা নিয়ে নেবো, করবো না, প্রশ্নই নেই কোনো। আমাকে দেখাতে গেলে আপনাকে আমাকে ফিস দিতে হবে। যার জন্য আমি মূলত বলি, আমার কাছে আসবার আগে আপনাদের 10 বার ভেবে নেওয়া উচিত, ভেবে দেখা উচিত যে ভাই আমার কাছে আসবেন কিনা। যদি ছোটোখাটো মনে হয় কিছু হয়, আপনারা বাড়ির পাশে কাউকে দেখিয়ে নিন। নির্বিধায় আমি বলছি, খোলা মনে বলছি, যে লোকাল যদি তেমন কিছু না থাকে তাহলে আপনার বাড়ির পাশে দেখাতে পারেন। দেখুন, আমি তো 2,000-2,500 টাকা 3,000 টাকা আমি দেখবো না কাউকে। নট দ্যাট কি আমি তার জন্য 10,000 টাকা ভিজিট নিই দেখার জন্য, কিন্তু কোনো চালাকির জায়গা নেই। যেটা হয় যদি সে না 2,500 টাকা ফিজ আর রেমেডি বাবা 10,000 টাকা অ্যাডভান্স, 12,500 টাকা নিয়ে নিচ্ছে, রেমেডি লাগবে না অ্যাডভান্স না, মানে রুগী দেখতে গেলে সিট বুকিং করতে হবে। আমি সেই নীতিতে বিশ্বাস করি না। আমার যেটা ফিজ আমি সেটা নিই। 2,500 টাকা ভিজিট নেবো, যদি রেমেডি কারোর লাগে, যদি কেউ রেমেডি তো 10 জনের 7-8 জনকে দিই না। হ্যাঁ, রেমেডি তো 10 জনের 7-8 জনকে দিই না। রেমেডি তো তার লাগলে, রেমেডি তো পরের কথা। তুমি আমার কাছে আসছো, সুভাষদা এটা হবে কিনা আপনি এটা দেখুন, আমি এটা দেখবো তোমার এটা হবে কিনা, আমি এটা পারবো কিনা। রেমেডি তো এর মধ্যে আসছে না, দেখাতে আসার মধ্যে। দেখাতে আসার মধ্যে যদি আমার ভিজিটের মধ্যে রেমেডির বুকিং থাকে, তার মানে রেমেডি মাস্ট হয়ে গেল। ঠিক তাই, সেটা বোঝা উচিত। যাই হোক, আমার কাজ যেটা, যে কথা বলতে গিয়ে এই কথাতে গেলাম, আমি যে কথা সূত্র ধরে, আমার কাজ হচ্ছে বিচারটা করা। আমাকে বলতে হবে আপনার ছকের ভালো মন্দ যেটাই আছে, আমাকে বলতে হবে। আমার কাছে গেলে আপনাকে শুনতে হবে, দ্বিতীয় কোনো জায়গা নেই, শুনতেই হবে আপনাকে। ভালো না লাগলে চলে সেটা টেলিফোন করলেও শুনতে হবে, আসলে পরেও শুনতে হবে। আমার কাছে ফোনে হোক, টিভিতে হোক, চেম্বারে হোক, আমাকে দেখাতে গেলে আপনাকে শুনতে হবে। মন্দ থাকলে মন্দই শুনতে হবে, মন্দ থাকলে মন্দই শুনতে হবে। কেন আমার স্বার্থে আমি আপনাকে অয়েলিং করে, পালিশ করে, সুইট কোটিং করে কিছু বলবো না। আমার কোনো স্বার্থ লুকিয়ে নেই। চলে আসছি আজকের এই মূল অনুষ্ঠানে, চলে আসছি। রেকর্ডেড প্রোগ্রাম চলছে। এখন আমরা নবরাত্রির মধ্যে রয়েছি। নবরাত্রির কথা তো গত অনুষ্ঠানে আমি বলে গেছিলাম, ইউটিউবে রয়েছে। আমি আগে রাশিফল পড়ি, একদম, তারপরে আসছি আর কি করতে পারি, তার মধ্যে আসছি। মেষ রাশির জন্য হচ্ছে শরীর ভালো নয়, শত্রুতা থেকে সাবধান, সম্পর্কের টানামানি, সম্পর্ক নিয়ে মানসিক কষ্ট। বৃষ রাশির অর্থ ব্যয়, সম্পত্তি নিয়ে সমস্যা, অপচয়, অপদস্থ, নতুন কর্মযোগ। মিথুন রাশি সাবধান থাকতে হবে, শত্রুতা বৃদ্ধি, শরীর বাড়ায় মানসিক কষ্ট এবং আর্থিক ব্যাপারে কিন্তু টানামানি শুরু হওয়ার যোগ রয়েছে মিথুন রাশি। কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ, সাংসারিক অসুবিধে, বিদ্যায় ভালো ফল পাবেন না, প্রাপ্তিযোগে বাধা। কর্কট রাশি সারা বছরটাই বাধা, তার মধ্যে এই সপ্তাহে তো দুটো ভালো খবর পড়েছি। সিংহ মতবিরোধ, প্রাপ্তিযোগ, ঋণ শোধ, কর্মে উন্নতি, সিংহ রাশির ভালো। কন্যা সাফল্য, জয়লাভ, শরীর ভালো নয়, অর্থ ব্যয় এবং সাংসারিক অশান্তি। তুলা ভ্রমণ, চোট আঘাত, রক্তপাত, প্রাপ্তিযোগ, মতবিরোধ, মিশ্রিত একটা ফল দিচ্ছে তুলা। বৃশ্চিক কার্য উদ্ধার, শুভ অনুষ্ঠান মানে বিয়ে থাওয়া,
তা কিছু শুভ কিছু হতে পারে। সম্পত্তি নিয়ে সমস্যার সমাধান, বিবাহ যোগ। ধনু, সুফল প্রাপ্তি, ঋণ শোধ, মান সম্মান হানি, ভুল বোঝাবুঝি, শত্রুতা থেকে সাবধান। মকর, মানসিক চাপ বৃদ্ধি, সম্পত্তিজনিত বিরোধ, প্রাপ্তিযোগ এবং দীর্ঘদিনের কোনো ইচ্ছে পূরণের সুযোগ আপনার সামনে আসবে। কুম্ভ, সাফল্য, গুরুজনের শরীর ভালো নয়, অর্থ ব্যয়, আঘাতের যোগ। আর্থিক ক্ষতি, কাউকে টাকা দিলে সে টাকা পাবেন না, উদ্ধার হবে না। নিজের হকের টাকা, চাকরি চলে গেলে সে টাকাও হয়তো আপনি পাবেন না। কুম্ভ। মীন, কর্মক্ষেত্রে বাধা, সম্পত্তি নিয়ে সমস্যা, বিদ্যায় শুভ, ক্ষতির যোগ, ভ্রমণ। রাশিফল শেষ। সুভাষ, এই যে নবরাত্রি, বছরে 2টো নবরাত্রি আমরা পাই, এবং এই যে নবরাত্রিটা আমরা পাই, এই নবরাত্রিটা হচ্ছে একদম উত্তরায়ণের নবরাত্রি, অর্থাৎ এই সময় বলা হয় স্বর্গের দরজা খোলা, দেবতারা জেগে রয়েছেন। কারণ আমরা যেটা পরবর্তীতে শরৎকালে যে নবরাত্রি করি, তখন দক্ষিণাঞ্চলে দেবতারা ঘুমিয়ে থাকেন, যার জন্য কিন্তু ওই দুর্গাপুজোতে আমরা অকাল বোধন দেখি, যে মাকে ঘুম থেকে জাগানো হচ্ছে। এই নবরাত্রি, এই যে বাসন্তী পুজো, এখানে কিন্তু মায়ের বোধনের পর্ব নেই, এখানে কিন্তু বোধনের জায়গা নেই, কারণ মা জেগেই আছেন। মা জেগে আছে। হ্যাঁ, এই নবরাত্রির বিশেষত্বটা এবং এই নবরাত্রিকে আমরা সাধারণ গৃহী মানুষ কিভাবে কাজে লাগাতে পারবো? নবরাত্রির জন্য তো মূলত তো আমি আগের সপ্তাহ অনুষ্ঠানে বলে গেছি, একদমই। এখানে আমি আসবো, এখানে কিভাবে এন্ড করবো এবং আমরা কিভাবে কাজে লাগাবো। হ্যাঁ, এন্ড করবো, ওটাই তো আমাদের যেটা ইচ্ছে, সেটা কিভাবে এন্ড করবো। বাসন্তী পুজো আছে, রামনবমী আছে, বাসন্তী পুজো আছে বুধবার, অন্নপূর্ণা আছে বৃহস্পতিবার 26 তারিখ, আর 27 তারিখে শুক্রবারে রামনবমী হয়ে নবরাত্রি এন্ড হচ্ছে, তাই তো? এই তো এখানে বাসন্তী পুজোয় দুর্গার পুজো, এটা তো অরিজিনালি দুর্গা পুজো। এই বাসন্তী পুজো আর অন্নপূর্ণা পুজোর জন্যে যদি তুমি চাল মানে খাদ্য, কোনো মন্দিরের চাল যেখানে ভোগের জন্য যদি হাত বাটাও কিংবা কিছু পার্টিসিপেট করো, তাহলে এটা অত্যন্ত শুভ মানা হয়। আই রিপিট এগেইন, বাসন্তী পুজো অবলিক অন্নপূর্ণা পুজো, দুটো যদি আমি মার্চ করে দিই, দুটো আলাদা দিনে পড়েছে, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, সেগ্রিগেট হয়ে পড়েছে। অন্নপূর্ণা পুজো কিংবা বাসন্তী পুজোতে পুঁচবালা নারকেল কোনো মন্দিরে দান করা, নিজের ভোগের জন্য নয়। আর চাল যদি চাল এবং ডাল, এই দুটো শস্য, পঞ্চশস্যর যে দুটো মেন শস্য বলা হয়, এটা যদি কোনো মন্দিরের জন্যে সেদিন না দিতে পারলেও পরে তুলে রাখা হয়, এবং সেটা যদি মন্দিরের ভোগের কাজে কিংবা নিজের বাড়িতে খিচুড়ি রান্না করে যদি কাউকে খাওয়ানো হয়, সেটা অত্যন্ত শুভ মানা হয়। অন্নপূর্ণা পুজোর বাসন্তী পুজো কিংবা অন্নপূর্ণা পুজোটা যদি আমি নিই, বাসন্তী পুজোকে কানেক্ট করে নিই, তাহলে আরও ভালো হয়। 25 তারিখ হচ্ছে বাসন্তী পুজো এবং 26 তারিখ হচ্ছে অন্নপূর্ণা পুজোর। চাল এবং ডাল পার্টিকুলার, ফলের মধ্যে ইউ ক্যান চুজ 1 ফল, কোকোনাট, পুঁচবালা নারকেল ছোট, আর চাল এবং ডাল। এটা আপনি কোনো মন্দিরে দিতে পারেন, মন্দিরে দেওয়ার অপশান নেই, বাড়িতে ওই চাল ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি করে কাউকে দেওয়া যেতে পারে মন্দিরে। এবং যদি কোনো জায়গায় পুজোর স্থানে গিয়ে কিছু হাত বাটানো যায়, মানে একটু সহযোগিতা, হেল্পিং যদি করা যায়, সেটা ভালো মানা হয়। নবরাত্রির মধ্যে এটা হচ্ছে ওই সপ্তম এবং অষ্টম রাত্রিরে পড়ছে অন্নপূর্ণা পুজো, 27 তারিখ হচ্ছে রামনবমী পড়ছে, তাই তো? এখানে কিভাবে এন্ড করব? রামনবমীতে শালপাতা মেটে সিঁদুর রাখতে হবে, এবং রামনবমীতে হনুমান চালিসা পাঠ করতেই হবে। হনুমান হচ্ছে ভক্ত, শিষ্য নয়, ভক্ত। আমি বলি, শিষ্য আর ভক্তের মধ্যে ভক্ত সবসময় এগিয়ে থাকে। শিষ্য কিছু পাওয়ার জন্য করে, ভক্ত নিঃস্বার্থ হিসেবে করে। কারো শিষ্য মানে গুরু তাকে কিছু দিয়েছে, কিন্তু ভক্ত হিসেবেও যদি কেউ করে, তা সেটা, যেমন একলব্য ছিল ভক্ত, সে তার কথায় আঙুল কেটে দিয়েছে, শিষ্য নয়। শিষ্য তো অর্জুন, গুরু দ্রোণের শিষ্য, শিখিয়েছে, কিন্তু সে মাটির করে মানতো, সে গুরুর কথা আঙুল কেটে দিয়েছে, হেরে গেল। তা কিন্তু সম্মান দিল, অর্থাৎ হনুমান হচ্ছে ভক্ত। তোর ভগবান, মানে একটা কথা বলছি আমি, আপনাদের শুনে হয়তো অবাক লাগে, ভগবান রামকে নিয়ে প্রশ্ন থাকতে পারে, হনুমানকে নিয়ে প্রশ্ন নেই।
আমি জানি না তুমি কেন হাসলে, আমার কথা বুঝে হাসলে না বুঝে হাসলে। না, বুঝেই হাসলাম। গুড। কারণ রামকে পুরুষ হিসেবে আমরা অনেক সময় বলি, স্ত্রীকে তিনি যথাযোগ্য সুযোগ দেননি, আমি মর্যাদা দেননি। গেলাম না ওর মধ্যে কথাটা, আমি ইটস এ ভেরি মানে কমপ্লিকেটেড obviously। যে রামকে নিয়ে, ভগবান রামকে নিয়ে বিভিন্ন মত আর থাকতে পারে, হনুমানকে নিয়ে কোনো মত। আমি নিজেই বলেছিলাম কোনো একটা অনুষ্ঠানে যে আমি সেটা জানি না, আমি আমার ভাবনাটা বললাম। যাক, আমি তুমি একটা সেটা পলিটিক্যাল অনুষ্ঠান করতাম, সেই তোমার সময় বলেছিলাম। সেটা ব্যক্তিগত নলেজ আছে বলে তুমি বললে। অনেকেই এটা মানে অনেকেই কেন, বেশিরভাগ লোকই বুঝতে পারবে না। ভগবান রামকে নিয়ে কথা থাকতে পারে, হনুমানকে নিয়ে কোনো কথা নেই। বাস এই 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 এক কথাতেই শুরু, এক কথাতেই শেষ। আমি ওটার মধ্যে গেলাম না, মানে তুমি যেগুলো ইনসাইড বলছো না, ওগুলো নিয়ে ওইগুলো নিয়ে তো বললাম। আমি রামকে নিয়ে অনেক মতবাদ থাকতে পারে, হনুমানকে নিয়ে কোনো প্রশ্ন নেই। এন্ড ভক্ত আগে। যাই হোক, তো মেটে সিঁদুর আর শালপাতা। মেটে সিঁদুর কি দিয়ে গুলবো? মেটে সিঁদুর নারকেল তেল দিয়েও আমরা গুলতে পারি, অল্প করে মেটে সিঁদুর। হনুমান চল্লিশা পাঠ করতে হবে। হনুমান চল্লিশা ছোট কিনে রাখতেও পারেন, শালপাতা একটু মেটে সিঁদুর দিয়ে সাথে রাখতে হয়। রামনবমীর এন্ড অস্ত্র পূজার একটা নিয়ম আছে। অস্ত্র শস্ত্র, রামের তীর ধনুক এবং যা আছে, রাম হচ্ছে পুরুষোত্তম পুরুষ, সূর্যবংশীয়, ক্ষত্রিয় বংশীয়, সূর্যবংশীয়। তার অস্ত্র পূজার একটা প্রচলন আছে সেইখান থেকে, মানে সেই সময় থেকেই অস্ত্র পূজার একটা প্রচলন আছে। যারা ভগবান রামকে মানে যারা, তারা রামের ওই ধনুকের যে ছবিটা ওখানে ফুল দেয়, শস্ত্র পূজা বলা হয়। অস্ত্র কথাটা একটু লাগে, অস্ত্র শস্ত্র এই দুটোই এক। পূজা করতে হয়, ভগবান রামের চরণে মেটে সিঁদুর দিতে হবে, হনুমান চল্লিশা পাঠ করতে হবে। আমি বিশ্বাস করি মন থেকে, হনুমান চল্লিশা পাঠ করলে ভগবান রামের কাছে পুজো পৌঁছবে। কেন? ভগবান রামের অবস্থানটা হনুমানের মধ্যেই রয়েছে। আমার ব্যক্তিগত মত, আপনার কাছে ডিফারেন্স মত থাকতে পারে, কোনো বিতর্ক নেই। রামনবমীতে আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করেন, হনুমান চল্লিশা রাখেন, মেটে সিঁদুর রাখেন, এবং ভগবান হনুমানের যদি আপনি ভক্ত হনুমানের, রাম তো তার ভগবান, ভক্ত হনুমানের যদি পূজা করেন, হনুমানেরও শস্ত্র আছে কথা, ওইখানে টিপ লাগানো। ওই বললাম না শস্ত্র পূজায়। আর আমি বলি, মানে যারা হনুমানের মূর্তি কিংবা এসিটিভির একটা, আমি যেখানে করছি এই ফ্লোরে একটা, মানে গ্রাউন্ডে একটা হনুমানের মূর্তি ছিল, তা আমি একটুখানি ঘুরিয়েছিলাম। আমি বলাতে উদ্বোধন কর্তৃপক্ষ সেটা একটু মোশনটা একটু ঘুরিয়েছিল, মানে একটু চেঞ্জেস ছিল। আমি বলি, যেখানে যে হাত বাহুটা তুলে রয়েছে সেইখানে সিঁদুরটা, মেটে সিঁদুর লাগানো, সেইখান থেকে নিজের বুকে লাগানো। বুকে কেন লাগানো হবে? ওই মেটে সিঁদুরটা হনুমান চল্লিশা নিজের বুকে লাগাতে হয়, কেন কি ওটা রক্তের সিম্বল। ভগবান ভক্ত হনুমান তার বুক চিরেছিল। আমি তো বুক চিরতে পারবো না, হাঁটা অপারেশন হলে হয়তো কেটে কুটে বুক চিরবে, হয়তো খাঁচা খাঁচা বের করবে। এমনি তো বুক চেরার ক্ষমতা নেই সাধারণ মানুষের। তো এই মেটে শুধু বুকে লাগানো, ছেলে মেয়ে নির্বিশেষে বুকে লাগানো, এবং বাহু থেকে যে বাহুটা তোলা, সেই বাহু থেকে সিঁদুরটা লাগাতে হয়, ভালো ফল হয়। চরণে নয়, বাহু থেকে লাগানো হয়। শক্তিশালী হনুমান, শক্তিশালী পুরুষ, ওটাকে শক্তিকে সিম্বল করছে। পাওয়ার, আপনি যে পুজোর যে পাওয়ারটাকে ইনবিল্ড করার জন্য নিজের শরীরে নিজের নেগেটিভ এনার্জি, শত্রুতা এবং শত বাধা সরিয়ে ফেলার জন্যে ওইটা আপনারা করবেন। এক। দুই হচ্ছে যে এই বাসন্তী পূজা নিয়ে আমি অন্নপূর্ণা পূজার কথা বললাম। চাল এবং ডাল দান করা মন্দিরে, ওই মন্দিরের মাল কোথায় চলে যাবে জানি না, এই তো আমি বলতে পারবো না, তবুও আপনি দান করা যেখানে ভোগ হয়, কিংবা অন্নপূর্ণা পুজোর প্রসাদ গ্রহণ করা। অনেক আগে আমি যখন হাওড়ায় বসতাম, হাওড়ায় একটা অন্নপূর্ণা মন্দির রয়েছে, ওইটার থেকে অন্নপূর্ণা ক্লাবও আছে উল্টো দিকে, এখন 4তলা না 5তলা হয়েছে। ওই এক বুড়ি মা, ওখানে অন্নপূর্ণা দেবীর মন্দির ছিল। অন্নপূর্ণা মন্দির খুব কম দেখা যায়। হাওড়া 55 তলা দিয়ে গিয়ে ওই পাওয়ার হাউসের আগে অন্নপূর্ণা মন্দির ডান দিকে রয়েছে, বাঁ দিকে অন্নপূর্ণা ক্লাব রয়েছে, নাম করা ক্লাব হাওড়ার 55 তলা থেকে আরও এগিয়ে গিয়ে। 90 দশকে আমি হাওড়ায় বসতাম, তো অনেক লোক আসতো। অন্নপূর্ণা মন্দির খুব কম দেখা যায়। বাড়িতে পুজো হয় মূলত। প্রসাদ যদি গ্রহণ করতে পারেন, মা অন্নপূর্ণা অনেকের স্বপ্নে বিভিন্নভাবে রূপ, বয়স্ক বুড়ি রূপ ধরে আসে, ধোয়াবতীর মতন, কেতুর মতন, কেতুর দেবী ধোয়াবতীকে মানা হয়, আসে।
বয়স্ক এসব, সেটা আমি অন্য একটা অনুষ্ঠানে বলবো। ভগবানের স্বপ্নের কি প্রভাব, একটা অনুষ্ঠান আমি করব। কেন এই 1 সপ্তাহ আগে যখন আমি ওর সাথে কথা বলছিলাম, ও কিছু স্বপ্ন দেখেছে, আমাকে বলছিল ভগবানের স্বপ্ন দেখেছে, কিছু জায়গায় যাবে। আমি যেতে যেতে শুনেছিলাম, আমার মনে স্ট্রাইক করেছিল, এবং সেই স্বপ্নের জায়গাগুলো গেলে সেগুলো করলে কি হয় হিউম্যান এর জন্যে, আমার মাথায় স্ট্রাইক করেছে, লিখে রেখেছি ডায়েরি। আমি যাব মানে আমার মন থেকে মনে হচ্ছে ওখানে যাব, কিন্তু আমি যে স্বপ্ন দেখেছি জানি না সেটা ওখানে হবে কিনা আমি জানি না, কিন্তু সেইটাই রূপ কিনা তো আমি জানি না। আমি সেটা দেখেছি গেলে তাকে। ফিল হবে, ফিলিংস হবে। আমি তো ওটাই বললাম। আমি আচ্ছা। যখন 2 সপ্তাহ আগে যেতে যেতে এখান থেকে শুনলাম, আমি কিন্তু যাওয়ার পরে গাড়িতে হ্যাঁ, মানে বসে আমি কিন্তু দেখুন, আমি কামাখ্যায় যাই খুব, আমি অমাবাস্যার সময় কামাখ্যায় একটা শিবলিঙ্গ আছে, মানে মন্দিরের ভেতরে, ওই শিবলিঙ্গটাও কিন্তু আমি স্বপ্ন দেখেছি। না যে না, আমি যাচ্ছি। তোমাকে কি বললাম, স্বপ্নে দেখলে কি হয় দেবদেবীকে, তারপরে পীঠস্থানে গেলে কি হয়, এটা আমি 1 সপ্তাহ আগে যখন শুনেছি, আমি গাড়িতে বসে ডায়েরিতে নোট করেছি। আচ্ছা, নোট করে তার উপর একটা ওয়ার্কআউট করে যে কমপ্লিট একটা অনুষ্ঠান দেবো আমি আমার Thank you, দর্শকদের জন্য। thank you, thank আমার you. মাথায় আছে সেটা। যাই হোক, যেটা আমি বলছিলাম, যে শত্রু দমনের জন্যে নবরাত্রি শেষ এই রাম নবমীকে আপনি কাজে লাগাতে পারেন। কি কাজে লাগাতে পারেন? ভগবান রাম কি করেছিল? ভগবান রাম যা করেছে, কৃষ্ণও তাই করেছে, যে সত্যের জয় এবং দুষ্টের দমন, অশুভর নাশ। শাল পাতা, বেলের কাটা, উইয়ের মাটি, 3টে জোগাড় করতে হবে। শালের পাতা, বেলের কাটা, উইয়ের মাটি, 3টে জোগাড় করতে হবে। শত্রুর নাম শাল পাতার উপর লিখতে হবে, মেটে সিঁদুর দিয়ে। শাল পাতার উপরে শত্রুর নাম লিখতে হবে, তার মধ্যে বেল কাটা দিতে হবে কেটে কেটে ছোট ছোট করে, আর ওই প্রকার মাটি দিয়ে শাল পাতাটা মুড়িয়ে এমন জায়গায় পুঁতে দেবেন যেখান থেকে চট করে কেউ উঠিয়ে না নিতে পারে, নর্দমা টর্দমা ধায় না। 1, 2 হচ্ছে যে, কিছু বলবে? না না। হ্যাঁ, 2 হচ্ছে যে হুক দেখেছেন? হুক, এল হুক, এরকম এলের মতন, মানে ওই দেওয়ালে যখন ওই সেই দড়ি ফড়ি আমরা টাঙাই, এল হুক এরকম লাগাই তো, হুকের মতন। আবার গোলও হয়, গোলটা নয়, এল হুক, মানে এলটাকে আমি যদি শুইয়ে দিই যেরকম হয়, ওটা এল হুক বলে। লোহার ছোট ছোট হয়, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, যাই হোক না কেন। ওই হুককে যদি আপনি, এল হুক, লোহার এল হুক, ওই স্টিলের মতন রং, ওই স্ক্রুর মতন ঢোকানো ওরকম নয়, একদম স্ট্রেট কাঁটার মতন থাকে, ঢুকিয়ে দেয় দেওয়ালে, স্ট্রেট থাকে। কামারশালে ওগুলো হতো ছোট ছোট এল হুক লোহার। ওই এল হুককে যদি আপনি শত্রু দমনের জন্য করতে পারেন, ফর ইওর প্রোটেকশনের জন্য করতে পারেন। যে পীঠস্থানে বলি হয়, যেখানে বলি হয়, যেমন ধরুন কামাখ্যায় বলি হয়, তুমি বাইদাবাই বললে বলি হয়, ঠিক আছে, সেই বলি কাঠের ওখানে যদি মানে বলি হয়েছে 1 দিন 2 দিনের মধ্যে, একটু ভেজা ভেজা মাটি থাকে, রক্তগুলো পড়ে, ভেজা ভেজা মাটি থাকে, ওইখানে ছুঁয়ে যদি আপনি কোনো পীঠস্থানে আশেপাশে, পীঠস্থানে তো মারতে দেবে না আপনাকে, মন্দিরের গায়ে কেউ আপনাকে হাতুড়ি দিয়ে এলুক মারতে দেবে না, সে মেরে ভাগিয়ে দেবে, আপনাকে মারতে হবে না। পীঠস্থানের কাছাকাছি যদি কোনো গাছ থাকে, বড় গাছ, সে জেনি গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ, কলা গাছ বাদে, এগুলো কলা গাছ আর পেঁপে গাছ ধপ করে পড়ে যায়, ঝড়ে বৃষ্টিতে পড়ে যায়, ওইগুলো দুটো বাদ দিয়ে যে কোনো গাছ থাকে, সেই গাছে যদি আপনি মেরে দেন, শত্রুর যদি নাও হয়, নিজের প্রোটেকশনের জন্য, শত্রু হলে তার নাম করে লোহার এল হুককে বলি কাঠে ছুঁয়ে কিংবা বলি কাঠে একটু রক্ত টাচ নিয়ে পীঠস্থানের আশেপাশে যদি কোনো গাছ থাকে, সেই গাছের গোড়ায় আপনি সেই গাছের গোড়ায় হাতুড়ি দিয়ে মেরে দেবেন, শত্রু দমনের জন্য হলে। ধরুন শত্রু নেই, আপনি বুঝতে পারছেন ভাই, আপনার বাড়ির পাশে, অফিসের মধ্যে, কিংবা কোনো একটা জায়গায় বন্ধু বান্ধবের মধ্যে, আপনি ইউ ক্যান ফিল যে এখানে এনিমি, ভালোই এখানে, মানে পার্টিকুলার নামটা আমার আমি বুঝতে পারছি, ধরতে পারছি না পার্টিকুলার নাম, আমি ধরতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি এরা সারাক্ষণ আমার পিছনে হোক সামনে হোক আমার কে নিয়ে, আমি কি খাচ্ছি, আমার বাপ বাবন্ত সাপ সাবন্ত হোয়াট এভার, কী রে বাবা, এই সবগুলো করছে, কিংবা আমি আলোচনার কেন্দ্রবিন্দু, ভালো ভালো কেন্দ্রবিন্দু নয়, কিন্তু আমাকে নিয়ে একটা সবসময় একটা মানে মণ্ড পাকাচ্ছে। তাহলে কি করবেন? কারুর নাম করে নয়, লোহার এল হুক 3টে জোগাড় করবেন। 3টে এল হুককে একটা একটা করে আপনি ওই বলি কাঠে ছুঁয়ে আনবেন, একটা নিজের কাছে রেখে দেবেন,
শাল পাতায় মুড়ে রাখবেন, গাছের পাতায়, কোনো শাল পাতায় মুড়ে রেখে দেবেন, একটা বাড়িতে রাখবেন, আর প্রয়োজনে একটা বাড়িতে মেরে দেবেন। বাড়ির ওপরে দরজার বাইরের দিকে কিংবা ভেতর, বাইরের দিকে মারলে ভালো হয়। ওই এলুকটা ড্রিল করার পরে হাতুড়ি দিয়ে মারবেন, দেখবেন ঝপ করে ঢুকে গেছে, মেরে দেবেন। দুটো যদি মারেন ভালো হয়, দরজার দুটো ফ্রন্ট গেটে, মেন ফ্রন্ট গেটে আউটসাইডে। অনেকে দেখবেন ঘোড়ার খুল নাল লাগায় তো। ঘোড়ার নাল কি করে? রাহুর প্রোটেকশনে। লোহা কি করে? লোহা হচ্ছে রাহুর মেটাল, লোহা। যত অস্ত্র শস্ত্র প্রাচীনকালে বাবরের আমলে বলুন, বাবর কেন, ওটার নাম কি ছিল, আলাউদ্দিনের আমলে বলুন, তারপরে মোহাম্মদ গৌরীর আমলে বলুন, তার আগে চলে যান আপনি 2000 বছর রোমান সাম্রাজ্যে চলে যান, ওই লোহা দিয়ে অস্ত্র, যেখানে যত বেশি লোহা উঠতো তারা তত বেশি। আপনি আলেকজান্ডারের সময় চলে যান, বড় বড় বল্লম সে দিয়ে ধুম করে খুঁচিয়ে দিত, তখন তো আর বন্দুক টন্দুক কিছু ওঠেনি, ডান্ডার মধ্যে বড় বল্লমের খোলা 20 ফুট বল্লম গেঁথে দিল গাপ করে। যেখানে যত লোহা উঠতো সে তত বেশি শক্তিশালী ছিল লোহাতে। কেন? শস্ত্র তৈরি হয় লোহা দিয়ে, কাঠ দিয়ে তার হবে না, লোহা। তীরের মাথাতেও লোহা ছিল। অর্থাৎ কি না, লোহা কি করে? রাহুর মেটাল। রাহু কি করে? পরিবর্তন আনতে চায়। আমি বলছিলাম রাহুকে হাউ টু অ্যাক্টিভেট রাহু। রাহু যদি আপনার মধ্যে পজিটিভ অ্যাক্টিভেট থাকে, ইনস্ট্যান্ট ও কিন্তু কিছু ঘোরানোর ক্ষমতা রাখে, ইনস্ট্যান্ট। কিন্তু রাহুকে অ্যাক্টিভেট করা ডিফিকাল্ট। ক্রেডিট কার্ড রাহুকে আপনাকেই খাবে, রাহু আপনাকেই খাবে। ওই ভেজা প্লাইউড ঘরে থাকলে যেমন ওই উই পোকা লাগবে, ওর যতই আপনি উই পোকার লোক ডাকুন না কেন, ওই পোকার লোক থেকে আপনার রেহাই নেই। সব দূর করে ফেলতে হবে, একদম ঘর ন্যাড়া করে আবার প্লাস্টার না করলে কোনোভাবে রক্ষা নেই তার থেকে। সো লাইক দ্যাট, রাহু আপনার পকেটে ডেবিট কার্ড রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে। ডেবিট কার্ডে নয়, ক্রেডিট কার্ডেই রাহু থাকে, ডেবিট কার্ডে থাকে না, ক্রেডিট কার্ডে থাকে। 50 দিন পরে দেবো। দেখবেন আপনি অনেক দোকানে গেলে, আপনি কিছু কিনতে গেছেন, ক্যাশ দিলে ছাড় নেই, ধার দিলে ছাড় আছে। হ্যাঁ, কিরকম? আমি একটা ক্যামেরা কিনতে গেছিলাম গড়িয়াহাটের একটা দোকানে, গত 1 বছর আগে বিদেশ যাওয়ার সময়। একটা ডিএসএল ফিএসএল কী সব বেরিয়েছে, আমি তো পারি না, কিনতে গেছিলাম। তা আমাকে বললো আপনার কাছে কার্ড আছে? কার্ড তো আমি জীবনে ইউজ করিনি ভাই। বলছে কেন? বললাম যে কার্ড আছে, আমাকে এইচডিএফসি ব্যাংক কার্ড দিয়েছে, আমি জীবনে ইউজ করিনি কার্ড, আমি করবো না, প্রিন্সিপালি করি না আমি। তখন বলছে যে না, এই ক্যামেরাটার দাম হচ্ছে 1 লাখ কত টাকা দাম, নিকনের একটা ক্যামেরা। এইটা যদি আপনি এইচডিএফসি কিংবা অন্য একটা ব্যাংক, একটা কি ব্যাংকের নাম বললো, এই দুটো ব্যাংক থেকে নেন তাহলে 15,000 টাকা ছাড় পাবেন ধারে, আর ক্যাশে নিলে ছাড় নেই। ডেবিট কার্ডে নিলে ছাড় নেই, ক্রেডিট কার্ডে ছাড় আছে। আর ছোটবেলায় শুনতাম ধার আর ছাড় একসাথে হয় না, এখন শুনছি ধার আর ছাড় একসাথে হয়। বড় রহস্য লুকিয়ে আছে। একটা ডেট ফেল করবে না, এমন লাঠির বাড়ি ঘাড়ে পড়বে রাহু, ঘাড় মোটকে ভেঙে দেবে। কম্পাউন্ডিং ফাউন হবে, ফাইনটা হবে কম্পাউন্ডিং। রাহু গ্রাস আর বেরোতে পারবে না। রিওয়ার্ড পয়েন্ট আর বেরোতে দিচ্ছে না, ওই রিওয়ার্ডে শেষ। মানে চিন্তা করুন, আমাকে ছাড় দেবে ধারে কিনলে, 15,000 টাকা ছাড় দেবে, ছাড় দিতে বলেছিল, আমি কিনিনি, সোজা হাঁটা দিয়েছি। আমাকে বললো আপনার কার্ড এক্ষুনি এসে, আমিও জানি আমাকে ব্যাংক এক্ষুনি কার্ড দিয়ে দেবে। ধারে নিলে 50 দিনের ধারে নেব, 15,000 টাকা ছাড় পাবো। আর এখন ডেবিট কার্ডে পেমেন্ট করব কিংবা ক্যাশে দেবো কিংবা কার্ডে পেমেন্ট করবো, ছাড় নেই, সে টাকা পাবে, ছাড় নেই, ধারে নিলে ছাড় আছে। এইসব বিভিন্ন রকম কলকাবাজি করা রাহুর এগুলো করা। অর্থাৎ কিনা যেটা বলছিলাম, রাহু যদি আপনার মধ্যে অ্যাক্টিভেটেড থাকে, ডিফিকাল্ট রাহুকে অ্যাক্টিভেট করা, রাহুকে কন্ট্রোল করাই ডিফিকাল্ট, রাহুকে নিয়ন্ত্রণ করাও ডিফিকাল্ট। তাহলে কি হবে, আপনার ওই সব কাজ তো হবেই না, আপনার নেগেটিভিটি ধরে নেবে। এই যতই যাই করুন, নিজেকে প্রোটেক্ট করার জন্য এলুক এনে একটা ব্যাগের মধ্যে ছালপাতা করে মুড়ে রেখে দেবেন সব জায়গায়। ইনস্ট্যান্ট আপনি যে কোনো জায়গা থেকে ভাই বেঁচে যাবেন। সুভাষ শাস্ত্রীর কোনো ক্রেডিট নেই, আপনি করে দেখুন, আপনারই ক্রেডিট। শুধু আমি বলেছি, আমি জানি সিস্টেম, আপনাদেরকে বলেছি, আপনি করে দেখুন, ফল আপনি পাবেন। আমি না হুঁক বেচবো না শালপাতা বেচবো। একদমই তাই। আজকে হাতে সময় নেই সুভাষদা, কিন্তু খুব সুন্দর করে আপনি এই উপাচারগুলো বললেন, যাতে করে মানুষ ঘরে বসে নিজেদের সমস্যার থেকে অনেকটা বেরিয়ে আসতে পারেন। আর যদি পুরোটা না বেরোতে পারেন, তার জন্য অবশ্যই সুভাষদা রইলেন। তবে হ্যাঁ, সুভাষদা কিন্তু সকলের জন্য নয়, যার প্রয়োজন তারই জন্য। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনার ছকে শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।